বিয়ে মানেই ব্যস্ততা, হই হুল্লোড়। আর এই বিয়ে নামক ব্যস্ততার বিষয়টি সবার মাঝে থাকে, হোক সে বড় বা ছোট। শুধু ব্যস্ততার ধরনটা ভিন্ন থাকে। ছোটরা নিজেদের নিয়ে ব্যস্ততার সময় পার করে, আর বড়রা বিয়ের আয়োজন নিয়ে। আর এই বিয়ের বিষয়টি ছোটদের মাঝে যতটা আনন্দের থাকে, বড়দের মাঝে ততটাই ব্যস্ততায় ঘিরে থাকে। তাই এই বিয়ে নামক বিষয়টি আমার আর ফিহার কাছে যতটা আনন্দের সহিত, ততটাই বাকি সবার কাছে ব্যস্ততার সহিত। বিছানার উপর পা ঝুলিয়ে বসে আছি আমি, আর আমার হাতে রয়েছে ওই দিনের দুটো কাতান শাড়ির মধ্যে কালো শাড়িটি। নিহা আপুর বিয়ে শপিং করার জন্য যাচ্ছে সবাই, তাই দাদি আমাকে রেডি হতে বলেছে। কিন্তু আজ কেন জানি আমার অন্য কিছু পরতে ইচ্ছে করছে না। শুধু এই দুটো শাড়ির মধ্যে থেকে একটা শাড়ি পরতে ইচ্ছে করছে। নিজের ইচ্ছা প্রাধান্য দিতেই মালা কাজের মেয়ে আমাকে শাড়ি পরিয়ে দিবে, কারণ দাদি এই মুহূর্তে ব্যস্ত নিজের সবাইকে নিয়ে। ফয়সাল ভাইয়া ফ্যামিলিও আমাদের সাথে যাবে বিয়ের শপিংয়ের জন্য। নিহা আপুর বিয়ের ডেট ফিক্সড হয়েছে 15 দিন পর। আপু এনগেজমেন্টের পরে আজ 3 মাস হতে চলল ওনার জন্য বিয়ের ডেট পিছানো হয়েছে। আর এখন যেহেতু উনি বাসায়, তাই তাড়াতাড়ি বিয়েটা সারতে চাই ফয়সাল ভাইয়া। 15 দিন বিয়ের জন্য সেটা খুবই কম সময় হলেও কেউ কখনো কোনো দ্বিমত পোষণ করে না এই বিষয়ে। সবাই সবটা বুঝে কাজে উঠে পড়ে লেগেছে। শুধু আমার গুণধর স্বামী ছাড়া। ওনাকে তো দেখাই যায় না ওই দিন পর। তো উনি ইচ্ছে করেই আমার সামনে আসে না। এখন কেন আসে না সেটা আমি বলতে পারি না। তবে আমিও চাই না হৃদ আমার সামনে না আসুক। লাগবে না আমার ওনাকে। উনি মানে আমার জন্য আতঙ্ক। সবসময় আমাকে ভয় দেখিয়ে চলে। তাই উনি আমার সামনে না আসলে বাঁচি আমিও। মালার কাছ থেকে শাড়িটা পরা হয়ে গেল আমার। আয়নার সামনে দাঁড়িয়ে চমকে উঠি আমি। শাড়িটা আমাকে কেমন যেন অদ্ভুতভাবে জড়িয়ে নিয়েছে। মনে হচ্ছে কেউ তার ভালোবাসা গাঢ় রাঙিয়ে তুলেছে আমাকে। দাদি বলেছে, দাদি শাড়ি দুটো দেয়নি আমাকে, তাহলে কে দিল এই শাড়ি দুটো? আর অদ্ভুত বিষয় হলো আমাকে তো কেউ রিক্ত বলে ডাকে না। এতটাই ভালোবেসে কে আমাকে রিক্ত বলে ডাকলো? আমার এমন সব চিন্তার ভাবনার মাঝে মালা পিছন থেকে বলে উঠে, আপামনি আপনেরে যেই সুন্দর লাগতাছে, একদম পরি লাহান ফকফকা লাগতাছে। মালার কথায় ঠোঁট প্রসারিত করে হাসি আমি। পরে মালাকে রেডি হতে বলে নিজেও কাজে মন দিই আমি। আজ নিজেকে সাজাতে বড্ড মন চাইছে আমার। ভালোবাসার এই রঙটা নিজেকে রাঙাতে ইচ্ছে করছে। তাই নিজের ইচ্ছে প্রাধান্য দিয়ে বসে পড়লাম নিজেকে সাজাতে। দুহাত পুড়ে কালো কাচের রেশমি চুড়ি পরলাম, চোখ কাজল, ঠোঁটে ভারী পিঙ্ক লিপস্টিক, কপালে সাদা ছোট পাথরের টিপ, কানে কালো পাথরের টপ পরে নিলাম। শাড়ির আঁচলটা ছেড়ে পরলাম। পরে সব ঠিকঠাক করে দাঁড়িয়ে আছি, চুলগুলো হাতে নিয়ে কি করবো ভেবে না পেয়ে ছেড়ে দিলাম আলতো হাতে। আয়না একবার নিজেকে দেখে নিয়ে বেরিয়ে পড়লাম ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ওপর সিঁড়ি থেকে নিচে ড্রয়িং রুমে এক পলক চোখ বুলাই। সবাই যার যার মতো করে ব্যস্ত। দাদা দাদি, ফুপা ফুপি, ফয়সাল ভাইয়া ফ্যামিলির সাথে সোফায় বসে আছে। নিহা আপু আর ফয়সাল ভাইয়া অন্য পাশের সোফায়। ফিহা নিজের ফোনে চ্যাটিং করছে রেডি হয়ে বসে। আয়ান ভাইয়া নাকি অফিসে আছে এখন, আমাদের সাথে শপিং মলে দেখা করবে পরে। সবাইকে ওপর থেকে এক পলক দেখে নিজের মতো করে এগিয়ে যাচ্ছিলাম নিচে দাদা দাদির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে আমার পা দুটো থেমে যায় কাউকে দেখে। মাথার শরীর নিয়ে মেন দরজা দিয়ে এগিয়ে আসছে উনি, হৃদ। এক হাতে কোটটা ভাঁজ করে হাতে রাখা, আর অন্য হাতে ফোন নিয়ে কানে ধরে রেখে কথা বলছে। চোখে মুখে ক্লান্তির সাথে সাথে বিরক্ত প্রকাশ করছে। ওনার এমন হঠাৎ আগমনে উপস্থিত সবাই খুশি হয়। দাদি হাসি মুখে এগিয়ে এসে আদুরে সুরে বলে ওঠে, আমার সোনা বা, কি আজ খুব বেশি ক্লান্ত? আর আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছিস, ভালো হয়েছে। সবার সাথে আজ তুই সারাটা সন্ধ্যা থাকবি, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। দাদির কথায় উনি পাশ ফিরে তাকায় দাদির দিকে। পরে কল কেটে দাদিকে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, একটু ক্লান্ত আমি। আর দাদি ভালো লাগছে না আমার তোমার, সবাই যাও প্লিজ। এইসব বিষয় আমাকে টেনো না, আমি কোথাও যেতে পারবো না, সরি।
বলে উনি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের মতো করে কিছুটা এগিয়ে এসে থেমে যায়। আমাকে ভূত দেখার মতো চমকে আছেন, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে এক প্রকার হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কখনই ওনাকে এমন অদ্ভুত নজরে তাকাতে দেখিনি। উনি কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, বারবার আমার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলাচ্ছে, আর আমি তার এমন দৃষ্টি দেখে জমে যাচ্ছি। আমার কেমনটা লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। আর ওনার এই দৃষ্টিও নিতে পারছি না আমি। মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করছে, তাই ভয় ভয় নজরে ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে ধীর পায়ে ওনার সামনে এগিয়ে আসছে, মাথা নিচু করে। উনি তখনও জায়গায় দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমি ওনার এমন দৃষ্টি অপেক্ষা করে দাদাজানের পাশে গিয়ে দাঁড়ালাম আর বারবার বাঁকা চোখে ওনার দিকে তাকায়। উনি তখনও পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে আছে। এবার আমি ওনার এমন দৃষ্টি দেখে লজ্জায় হঠাৎ হেসে দাদার পিছনে লুকিয়ে পড়ে আবারও মাথা হালকা বের করে ওনাকে দেখি। উনি আমার এমন কাণ্ড দেখে জোরে হেসে ওঠে। ওনার হাসিতে সবাই হতবাক হয়, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওনার দিকে আর বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। আমার এমন কাণ্ড দেখে জোরে হেসে উঠে উনি। পুরো খান বাড়ি ড্রয়িং রুমে কাঁপিয়ে ওনার হাসির শব্দে সবাই চমকে পিছনে ফিরে তাকিয়ে হতবাক, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওনার দিকে। ওনার হঠাৎ হাসার কারণ বুঝতে না পেরে আর ওনাকে এই প্রথম এভাবে হাসতে দেখে সবাই এক প্রকার শকড হয়ে গেছে আর বোঝার চেষ্টা করছে কি এমন হয়েছে এখানে যে উনি হঠাৎ হেসে উঠে। ওনার হাসিতে আমি মুহূর্তে চমকে আবারও দাদাজানের পিছন থেকে মাথা বের করে তাকিয়ে আছি চোখ বড় বড় করে। ওনার হাসিতে যেন মুক্ত ঝরছে, ঝঙ্কালো সেই হাসি। আমি ওনার এমন হাসি মাখা মুখ কখনো দেখিনি। কিভাবে বুঝলেন এই হাসিকে সর্বোচ্চ সুন্দর বোঝাতে তা সত্যি আমার জানা নেই। সবাইকে দাঁড়িয়ে পড়তে দেখে এবং নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপ করে যায় হৃদ। হঠাৎ কি হয়েছে সে বুঝতে সবাই দিকে চোখ বুলায় হৃদ। ড্রয়িং রুমে সবাই তার দিকে তাকিয়ে থাকতে দেখে, এমনকি বাড়ির সবগুলো কাজে লোকেরাও তাকিয়ে থাকতে দেখে গম্ভীর হয়ে আসে হৃদ। নিজের সব ক্লান্তি ঝেড়ে সোজা হয়ে সোফায় পায়ের ওপর পা তুলে বসে পড়ে। তখনও সবাই অবাক হয়ে তাকিয়েছিল। হৃদকে এভাবে বসতে দেখে এগিয়ে আসে হেনা খান। পরে অবাক হয়ে আবেগী সুরে বলে উঠে, সোনা বাবা, তুমি কত বছর পর এভাবে হাসলি। তোকে এভাবে হাসতে দেখে আমার মনে শান্তি লাগছে। তুই কি নিয়ে এত খুশি সোনা বাবা? টলটলে চোখে হেনা খানের এমন কথায় হৃদ ইতিহস্ত বোধ করে বলে উঠে, কোনো কারণ নেই হাসি দাদি, এবার চলো সবাই দেরি হচ্ছে। হৃদের কথায় হেনা খান যেন আরও অবাক হয়। তিনি চোখ বড় বড় করে বলে উঠল, তুই না এইমাত্র বললি যে তুই আমাদের সাথে যাবি না, তাহলে? আর তো হাসি। হেনা খানকে বাকি কথাগুলো বলতে না দিয়ে হৃদ স্বাভাবিকভাবে বলে উঠে, বললাম তো কোনো কারণ নেই আমার হাসির, আর হাসি নিয়ে কোনো কথা শুনতে চাই আমি। কিছু দেখে আটকে গেছি তাই তোমাদের সাথে যাব, না নিলেও যাব আমি। হৃদ এমন ব্যবহার বুঝতে না পেরে হেনা খান চিন্তিত সুরে বলে ওঠে, তুই তো ক্লান্ত সোনা বাবা, রুমে গিয়ে ফ্রেশ এনে তারপর না হয় যাবি। আর কোথাও আটকে আছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না আমি, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন সোনা বাবা? দাদি এমন কথায় হৃদ তার দাদি থেকে চোখ সরিয়ে মায়ার দিকে তাকায়। দুজনে চোখাচোখি হতেই মায়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। হৃদ পলকে দৃষ্টিতে মায়ার লজ্জা মাখা মুখে তাকিয়ে থাকে। পরে নিজের দৃষ্টি মায়ার দিকে স্থির রেখে নিজের দাদিকে বলে উঠে, হঠাৎ মনে বসন্ত হাওয়া জেগেছে দাদি, কিছু দেখে ভালো লাগছে না খুব বেশি, তাই আমার সব ক্লান্তি ভুলে মাইন্ড চেঞ্জ করলাম। তোমার সাথে আজকে আমি থাকতে চাই, চলো এবার, দেরি হচ্ছে না তোমার? হৃদের কথায় হেনা খান বুঝতে না পেরে আবারও প্রশ্ন করে বলে ওঠে, মানে? হৃদ মায়ার দিকে তাকিয়ে থেকে
মায়ার কাণ্ড দেখছে। মায়া বারবার হৃদকে চুরি করে দেখতে গিয়ে ধরা খাচ্ছে হৃদের কাছে বারবার, কারণ হৃদের দৃষ্টি স্থির মায়ার উপর। তাই মায়া যতবার হৃদের দিকে তাকাচ্ছে ততবার দুজনের চোখাচোখি হচ্ছে। লজ্জায় মায়ার সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছে। মায়াকে এভাবে লজ্জা পেতে দেখে নিজের মাথা একটু ঝুঁকে নিচে করে হালকা হাসলো হৃদ। পরে আবারও মাথা তুলে মায়ার দিকে নিজের দৃষ্টি স্থির নিজের মতো করে দাদিকে বলে উঠে, ইস দাদি, আজকে তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। তোমাকে এই শাড়িতে এতটাই ভালো লাগছে জানলে আরও আগে এনে দিতাম আমি। দাদি, আজকে থেকে তুমি রোজ রোজ শাড়ি পরে ঘুরে বেড়াবা বাড়িতে, বাকি সব ড্রেস তোমার জন্য একদম বন্ধ। এভাবেই যদি তুমি লক্ষ্মী মেয়ের মতো আমার কথাগুলো শোনো তাহলে তো আমি আর তোমাকে কোনো রূপ ভয় দেখাতে পারবো না দাদি। কি করি বলো তো মজা করে? আর এমনিতে তো তুমি আজ আমার রঙে রাঙিয়ে আছো, তাই তোমাকে আজকে একা ছাড়তে ইচ্ছে করছে না আমার। ভাবলাম আজকে সারাটা সন্ধ্যা আর রাত আমার সাথে কাটাবে তুমি, তাও কোনো অপশন ছাড়া। বলেই হৃদ সোফা থেকে উঠে দাঁড়ায়। সবাইকে হাঁ করে তাকাতে দেখে খানিকটা বিরক্ত প্রকাশ করে। জমকালো কণ্ঠে বলে উঠে, তোমার কি যাবে নাকি? তোমাদের সব কিছু ক্যান্সেল করব আমি। বলি আবারও সবাই থেকে হৃদ একটা পলক তাকিয়ে কোনো কিছু না বলে বেরিয়ে যায় বাসা থেকে। হয়তো বুঝে গেছে হৃদের এমন ব্যবহার আর বলা কথাগুলো কেউ হজম করতে পারছে না এই মুহূর্তে। তাই হৃদের বারবার বলার পরও সবাইকে হৃদের দিকে অবাক হয়ে হাঁ হয়ে তাকাতে দেখে বিরক্ত নিয়ে চলে যায় হৃদ গাড়ির উদ্দেশ্যে বাইরে। ড্রয়িং রুমে পিনে নীরবতা বিস্তার করছে। কারো মুখে কোনো কথা নেই। সবার শুধু হাঁ হয়ে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ বলা কোনো কথাই যে কেউ বুঝেনি তার সবাই হাঁ করে দেখে বোঝা যাচ্ছে। আর বুঝবেই বা কী করে? হেনা খান তো সব সময় শাড়ি পরেই চলে বাড়িতে, অন্য কিছু কবে পরেছে তা ঠিক হেনা খানও মনে নেই মুহূর্তে। তারপর হৃদ তার দাদিকে শাড়ি পরতে বলল ট্রেড দিয়ে। ভাবা যায় কত বড় মাপের গুন্ডা। দাদির সাথে মার্কেটে ঘুরঘুর করছি আমি, বাকি সবাই যার যার মতো শপিং করা ব্যস্ত থাকলেও আমার মাঝে নেই কোনো রকম ব্যস্ত। আমি এক মনে সবাইকে পর্যবেক্ষণ করে চলছি। মলের এক পাশে চেয়ারটা পা ঝুলিয়ে বসে, আমার দু হাতে দুটো কোন আইসক্রিম ধরা, আর সামনে টেবিলের ওপর কতগুলো চকলেট চিপস রাখা আমার জন্য। দাদি আমাকে খাবারগুলো নিয়ে বসিয়ে গেছে নিহা আপুর শপিং করার জন্য। আমরা সবাই একই দোকানে ভেতরে আছি। সবাই আমার সামনে রয়েছে। আমার দু পা দুলাতে দুলাতে এক হাতে আইসক্রিমটা খাচ্ছি আর অন্য হাতে আইসক্রিমটা ধরে রেখেছি। বেশ মনোযোগ সহকারে আইসক্রিম খেতে খেতে আশেপাশে চোখ বুলিয়ে আমার গুন্ডা স্বামীকে খুঁজে চলছি আমি। ওনার খোঁজার একমাত্র কারণ হলো উনি হৃদ নিজে, কারণ বাসা থেকে বের হয়ে এখানে আসা অবধি সম্পূর্ণ সময়টা উনি আমার সামনে ছিল। যখন গাড়িতে বসেছি দাদা দাদির সাথে, তখন উনি নিজেকে গাড়ি ছেড়ে আমাদের গাড়িতে উঠে বসে পড়েন ড্রাইভারের সাথে। আমি ওনাকে আমাদের সাথে দেখে সাথে সাথে চমকে উঠি, দাদিকে জড়িয়ে ধরি ওনার ভয়ে। উনি সরাসরি আমার দিকে না তাকিয়ে গাড়ি ভিতরে আয়নায় তাকিয়ে দেখে নেয় এক পলক। সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। আমি ভয়ে চোখ নামিয়ে নিই। পরে পুরো রাস্তায় উনি হৃদ বারবার আয়নার দিকে তাকিয়ে আমাকে দেখছিলেন, সাথে আমিও। বেশ কয়েকবার আমাদের চোখাচোখি হয়নি। আমি চোখ নামিয়ে নিলেও উনি নামায়নি, বরং তাকিয়েছিল অপলক দৃষ্টিতে। ওনার এমন দৃষ্টির মানে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে ওনার কি এমন হলো যে আমাকে এভাবে দেখছে? এভাবে তাকিয়ে থেকে পরে নিজে সিটে ক্লান্ত ভরা শরীরটা এলিয়ে দিয়ে আয়না তাকিয়েছিল এক দৃষ্টিতে। আমরা সবাই একসাথে মলের ভিতরে আসি। উনি তখন আমাদের সাথে ছিল, কিন্তু একটু পরে কোথায় গেল তা আমি জানি না। তার জন্য ওনাকে আর দেখতে পাইনি আমি। সেই জন্য ওনাকে খুঁজে চলছি আমি। ওনাকে কোথাও দেখতে না পেয়ে হতাশ চোখে নিজের মতো করে আইসক্রিম কামড় বসাচ্ছি আর বারবার চারিপাশে চোখ দিয়ে উকিঝুঁকি মেরে ওনাকে খুঁজছি একটু দেখার আশায়। তখনই দেখি উনি আসিফকে কী যেন বলছে।
কোনো বিষয়, সম্ভবত আমাদেরকে করাকাট করতে বলছে। আমি ওনার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে কথা বলতে বলতে উনি আমার দিকে তাকায় একবার। দুজনে চোখাচোখি হয়। আমার কি হলো কি জানি, আমি আমার চোখ না নামিয়ে উল্টো ওনার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। ওনাকে কেন যেন আজ মন ভরে দেখতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এটাই আমার শেষ দেখা, আর হয়তো ওনাকে দেখতে পাবো না আমি। মনের মধ্যে এক অন্যরকম অস্থিরতা ভুগছি, তাই নিজের অস্থিরতা মেটাতে ওনার দিকে তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। আমাকে এভাবে তাকাতে দেখে হঠাৎ কথা থেমে যায় ওনার। ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভাবে। আমার দিকে তাকিয়ে থেকে হাতের ইশারায় আসিফকে চলে যেতে বলে। পরে আমার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে এসে আমার পাশে চেয়ারটায় বসে পড়ে। আমি তখনও ভাবলেশীনভাবে তাকিয়েছিলাম ওনার দিকে। উনি আমাকে এভাবে তাকাতে দেখে আমার পাশে বসে একটা হাত টেবিলের উপর রেখে তাতে হালকা ভর দিয়ে ঝুঁকে অন্য হাতে টেবিলের উপর রাখা ছোট বলটি নিয়ে ঘোরাতে ঘোরাতে ভুরু কুঁচকে বলে উঠে, ম্যাডাম কি আমাকে পাগল বানানোর জন্য এভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে? এমনিতেই হাফ পাগল হয়ে আপনার পিছন পিছন এখানে চলে এসেছি। এখন কি পুরো পাগল বানানোর প্ল্যানিং চলছে নাকি? মনে রাখেন, আমাকে পাগল বানিয়ে লাভ নেই। আমি পাগল হলে আপনাকে শান্তিতে থাকতে দিব না। দরকার হলে আপনার সাথে সাথে নিয়ে ঘুরবো, তারপরও ছাড় দিব না। ওনার কথা শুনে আর ওনাকে আমার পাশে বসে থাকতে দেখে চমকে উঠলাম আমি। উনি কখন এলেন আমার পাশে? নিজের অস্থিরতা নিয়ে ওনাকে দেখা এতটাই ব্যস্ত ছিলাম যে উনি কখন আমার পাশে বসলো আমার খেয়ালই হয়নি। কিন্তু এখন ওনাকে আমার পাশে দেখে ভীষণ ভয় করছে। ভয়ে জড়সড় হয়ে কাঁচুমাচু করে এদিক ওদিক তাকাচ্ছি। কেউ এসে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার আশায়। হাতে দুটো আইসক্রিম খানিকটা গলে যাচ্ছে। শুকনো একটা ঢোক গিলে আবারও ওনার দিকে একটা পলক তাকিয়ে থেকে আস্তে করে উঠে দাঁড়াতে যাব, তখনই উনি আমাকে সহ আমার চেয়ার টেনে একদম ওনার কাছে নেয়। ওনার এমন কাজে আমি ভয় সিঁটিয়ে যাই। মুহূর্তে মনের মধ্যে একরাশ অস্থিরতা জেগে বসে। ভয় ঢুকে গেলে ভীতু চোখে ওনার দিকে তাকায়। উনি আমার এমন অবস্থা দেখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিকভাবেই আমার খাওয়া আইসক্রিমটা নিয়ে খেতে খেতে বলে উঠে, এত পালাই পালাই করেন কেন ম্যাডাম? স্বামী থাকতে অন্য কাউকে খুঁজছেন সবসময়, এটা তো খারাপ লক্ষণ আপনার। এবার থেকে স্বামী স্বামী করবেন আপনি, ঠিক আছে? আচ্ছা যা হোক, আপনার শাড়িটা পরা পর্যন্ত ঠিক আছে, তবে এতটা সাজলেন কেন আপনি? এখন আপনাকে কি করা যায় বলুন তো ম্যাডাম? ওনার এমন কাজে আমি ফ্রিজ হয়ে গেলাম। উনি আমার এঁঠো আইসক্রিম খাচ্ছে। ওনাকে আমি যতটুকু জানি উনি কখনো ব্র্যান্ড ছাড়া কিছু ব্যবহার করে না। আর খাবারের বিষয় এতটা স্বচ্ছ যে একই প্লেটে দিয়ে দ্বিতীয়বার খায় না, নোংরা লাগে বলে। আর সেই উনি আমার মুখে খাবার খেলো, ভাবতেই আমি শক থেকে কোমায় চলে যাচ্ছি। আমাকে এভাবে তাকাতে দেখে হালকা হাসলো উনি। পরে খানিকটা থেমে আবারও বলে উঠে, আপনি আজ এই শাড়িটা পরে অনেকটা নাড়িয়েছেন আমাকে ম্যাডাম, তাই আজ আপনার সব ভুল মাফ করলাম। তো রোজ রোজ করবেন না কিন্তু। আপনার স্বামী যে ভালো মানুষ না সেটা তো জানেনই, তাই কষ্ট করে আর না বললাম। তবে আপনার এসব সাজ সৌন্দর্য থাকবে শুধু আপনার স্বামীর জন্য, মানে আমার জন্য। আর আমি আমার জিনিস কখনো কারো নজরে পছন্দ করি না। আপনি নিজের মতো করে যতটা খুশি সাজতে পারেন, তবে সেটা বাড়ির চার দেওয়াল বা আমাদের সীমাবদ্ধ থাকতে হবে। শান্তভাবে হুমকি দিয়ে ওনার এমন কথায় আমি আরও ভয় পেয়ে যাই। কাঁপা কাঁপা স্বরে বলে উঠি, আমি দাদি যাব। আপনাকে আমার ভয় লাগে, আমাদের দাদি যেতে দিন। আমার গুলো বলার সাথে সাথে উনি আমাকে জোরে ধমক দিয়ে বলে উঠে, দাদি যাব কি? হ্যাঁ বল, স্বামী থাকবো। আজকে কোথাও যাওয়া হবে না তোমাকে নিয়ে শপিং করব আমি, চলো আমার সাথে বলে আমাকে টেনে দাঁড় করিয়ে আমার এক হাত ধরে দু কদম এগিয়ে থেমে যায়। পরে আমার দিকে ঘুরে তাকায়। পরে আমাকে টেনে নিজের কাছে এনে আমার চুলগুলো দেখে ভুরু কুঁচকায়। নিজের হাতে আমার চুলগুলো নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবগুলো চুল হাতের মুঠো করে কিছু একটা
কিন্তু বারবার ব্যথা হচ্ছে। আমার পুরো মাথায় চুল এলোমেলো করে ফেলছে, তবু উনি নিজের কাজে সফলতা অর্জন করতে পারেনি। পরে কি করতে গিয়ে নিজের হাতে আমার সব চুল পেঁচিয়ে ফেলে সুতো পেঁচানোর মতো করে। হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে আহত সুরে বলে ওঠে, চুল বাঁধো কীভাবে? আমি পারছি না কেন? যতবার পেঁচাচ্ছ ততবার সব গলিয়ে যাচ্ছে, সবটা আমার হাতে পেঁচিয়ে গেছে কেন? দেখো, ওনার এমন করুণ ফেস দেখে আমার কেমন জানি লাগছে। আজ সব কিছু একসাথে হজম করতে পারছি না আমি। ওনার হঠাৎ আমার কাছে ভালো হওয়ার মেনে নিতে পারছি না আমি। সবটা স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, আমি সবটা সহ্য করতে পারবো তো? হারিয়ে ফেলবো না তো কোনো কিছু? আমার এমন চিন্তা ভাবনার মাঝে উনি আবারও চিন্তিত সুরে সুরে বলে ওঠে, কি করি বলো তো? চুল দেখতে দেখতে আমি ওনার এমন কাণ্ড দেখে বোকার মতো দাঁড়িয়ে আছি। পরে উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার চুলগুলো ছেড়ে দিল, আমার শাড়ির আঁচল দিয়ে পেঁচিয়ে পকেটে বানিয়ে ফেললে। পরে একটা ডিজাইনার শোরুমে এনে একজন লেডিস ডিজাইনারকে দিয়ে আমার চুলগুলো বাঁধায়। মহিলাটি আমার চুল বাঁধার সময় উনি বেশ মনোযোগ সহকারে আমার চুল বাঁধা দেখছে দাঁড়িয়ে। মহিলাটি আমার চুলগুলো বাঁধতে বাঁধতে ওনার উদ্দেশ্য করে বলে ওঠে, স্যার, ম্যাডাম তো দেখতে ছোট, কিন্তু মন আর চোখ জোড়ানো সৌন্দর্য দিয়েছে আল্লাহ ম্যাডামকে। এত সুন্দর চুল আমি কখনো দেখিনি। আর লম্বা অনেকটা, একদম হাঁটু পর্যন্ত কেটেছে ম্যাডামের চুল। মিষ্টি হেসে মেয়েটির কথা উনি শুধু হাসলো। পরে আমাকে মেয়েটির সাথে পাঠায় ড্রেস দেখার জন্য। আমি শুধু বোকার মতো সব পর্যবেক্ষণ করেই চলছি আর বোঝার চেষ্টা করছি যে কী এমন হয়েছে ওনার যে উনি আজ এতটা স্বাভাবিক, নাকি বড় কিছু করার ধান্দায় আছে।